আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব দুশ্চিন্তা নিয়ে। বাংলাদেশের জনসংখ্যার 4.5% মানুষ কিন্তু কোনো না কোনো দুশ্চিন্তাজনিত রোগে ভুগছেন এবং বলা হয় যে চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির বা নিঃশঙ্ক চিত্তের চাইতে বড় কোনো সম্পদ নাই। কিন্তু এই নিঃশঙ্ক চিত্তে যখন শঙ্কা প্রবেশ করে তখন কিন্তু এটি আর সম্পদ থাকে না, একটি বোঝায় পরিণত হয়। তো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আজকে উপস্থিত আছেন, আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন অধ্যাপক ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ, সাবেক চেয়ারম্যান মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং আমার বামে আছেন ডক্টর রেদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি ডক্টর রেদওয়ানাকে দিয়ে শুরু করি। যে এই যে আমরা নিঃশঙ্ক চিত্তের কথা বললাম, শঙ্কার কথা বললাম, দুশ্চিন্তার কথা বললাম, আসলে আপনি কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে দুশ্চিন্তা জিনিসটা কি? ধন্যবাদ ডাক্তার রয়েল। দুশ্চিন্তা একটা ন্যাচারাল রেসপন্স। আমরা যখন কোনো রকম থ্রেট বা কোনো রকম ডেঞ্জার, কোনো বিপদ বা কোনো নতুন কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে যাই, তখন আমাদের যে সাইকোলজিক্যাল একটা ন্যাচারাল রেসপন্স তৈরি হয় সেটা হচ্ছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাটাই যখন আসলে স্বাভাবিক রেসপন্সের চেয়ে অনেক বেশি মাত্রায় বেড়ে যায় তখন সেটা আসলে দুশ্চিন্তার রোগে পরিণত হয়। আমি একটা উদাহরণ দিতে চাই যে আমাদের বডির কিন্তু আমরা জানি যে একটা ন্যাচারাল ইমিউন সিস্টেম আছে। যখন আমার শরীরে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে, আমার একটা ফরেন বডি প্রবেশ করে, জীবাণু প্রবেশ করে, তখন আমার শরীর তার ন্যাচারাল যে ইমিউন সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট করে সেই জীবাণুকে ফাইট করার জন্য। কিন্তু সেই ইমিউনিটি যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয় তখন যেমন বডির রেসপন্সটা ভেঙে পড়ে, ঠিক সেরকম আমাদের যখন সাইকোলজিক্যাল কোনো স্ট্রেসকে মোকাবেলা করার জন্য আমাদের অ্যাংজাইটি রেসপন্স তৈরি হয়, সেটা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে চলে গেলেই কিন্তু আমাদের দুশ্চিন্তা রোগের পর্যায়ে চলে যায়। তার আগ পর্যন্ত দুশ্চিন্তা একটা স্বাভাবিক রেসপন্স কোনো একটা থ্রেটফুল বা কোনো একটা বিপজ্জনক সিচুয়েশনের আগে। তার মানে আমরা সবাই কখনো না কখনো দুশ্চিন্তা করি। অবশ্যই। আচ্ছা, তাহলে এই দুশ্চিন্তা রোগটা কেন হয়? দুশ্চিন্তা রোগের আসলে যে কোনো মানসিক রোগের নির্দিষ্ট একটা কারণ দিয়ে এটাকে বলা যায় না। দুশ্চিন্তা রোগের মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন কারণে এটা হতে পারে। তার মধ্যে জেনেটিক কারণটা প্রমিনেন্ট। দেখা যায় যে কারো বাবা মা ভাই বোন বা খুব ক্লোজ রিলেটিভের মধ্যে যদি দুশ্চিন্তা রোগের প্রকোপ থাকে তাহলে সেই পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা রোগের চান্সেস অনেকটা বেড়ে যায়। এছাড়াও দেখা যায় যে এনভায়রনমেন্টাল কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, যে পারিপার্শ্বিক কোনো থ্রেটফুল সিচুয়েশন, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোনো বিপদ, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হলে তখন যার হয়তো আগে কখনো দুশ্চিন্তা ছিল না, কিন্তু বর্তমান স্ট্রেসটা তার স্বাভাবিক যে তার ন্যাচারাল মানসিক চাপ মোকাবেলা করার ক্ষমতা সেটার জন্য থ্রেটফুল হয়ে যায়, তখন তার দুশ্চিন্তা তৈরি হতে পারে। আচ্ছা, এছাড়াও ব্যক্তিত্ব একটা বড় ফ্যাক্টর। যারা একটু দুশ্চিন্তা প্রবণ ব্যক্তি, যাদের মধ্যে অ্যাংশাস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা বলি, বা যারা অল্পতেই দুশ্চিন্তা প্রবণ বা দুশ্চিন্তার মতো সিচুয়েশন তৈরি হলে যাদের অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকে, তাদের মধ্যে দুশ্চিন্তা রোগের হারটা অনেকটা বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক। আচ্ছা, আমি এবার নাহিদ ম্যাডাম আপনার কাছে চলে আসবো। আমাদের কি ম্যাডাম একটু কি বিস্তারিত বলবেন যে লক্ষণগুলো কেমন হয়, আসলে এই দুশ্চিন্তা জড়িত রোগগুলোর কি ধরনের লক্ষণ হয় বা দুশ্চিন্তারই বা লক্ষণ কি? আসলে দুশ্চিন্তা তো ডক্টর রেজওয়ানা বলেছেনই যে দুশ্চিন্তা হচ্ছে আমাদের একটা নর্মাল রেসপন্স, স্বাভাবিক রেসপন্স, যে কোনো কিছুতেই এটা হতে পারে। কিন্তু যখন এই দুশ্চিন্তাটা আমার ডেইলি অ্যাক্টিভিটিটাকে হ্যাম্পার করছে, আমার প্রতিদিনকার যেই নির্দিষ্ট কাজ আমি করতে পারছি না শুধু এই দুশ্চিন্তার জন্য, অথবা আমার পারিপার্শ্বিক অবস্থাকে আমি ম্যানেজও করতে পারছি না যেটা আমি রেগুলারলি করতাম, তখনই কিন্তু এটা আসলে একটা রোগের পর্যায়ে পৌঁছায়। সেটা এরকম না যে আমি আজকে অনেক বেশি দুশ্চিন্তা করলাম, কোনো কাজ করতে পারলাম না, অফিস যেতে পারলাম না, কথা বলতে পারলাম না, খেতে পারলাম না, আমার দুশ্চিন্তা রোগ হয়ে গেছে। এটা প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সময়সীমা আছে। দেখা যায় যে কোনোটা
হয়তো একটানা যদি আমি এরকম একই রকমভাবে 1 মাসের মতন সাফার করতে থাকি এবং আমার সাথে আমি পারিপার্শ্বিক সবকিছু এলোমেলো করতে থাকি, তাহলে কিন্তু এটাকে আমরা রোগের পর্যায়ে ধরি। ধারাবাহিকভাবে থাকতে হবে, এটা থাকতে হবে অন্তত, তখনই আমরা হয়তো রোগের কথাটা চিন্তা করব। এটা রোগের কথা তখন চিন্তা করব। কিন্তু যে কোনো একটা রিয়াকশনে কিন্তু আমার আজকে দুশ্চিন্তা হতে পারে যে আমার ক্লোজ কেউ মারা গেল, আমার 2-3 দিন কিন্তু মন খারাপ স্বাভাবিক। কিন্তু যদি সেটা এরকম পর্যায়ে চলে যায় যে তারপর থেকে আমি আমার স্বাভাবিক জীবনে ফেরত আসতেই পারছি না, সেটাই কিন্তু তখন রোগ। তাহলে এই দুশ্চিন্তা রোগের থেকে স্বাভাবিক দুশ্চিন্তা হলে আমার কিন্তু ওই মুহূর্তে কি হতে পারে যে একটু বুক ধরফর করবে, একটু খারাপ লাগবে, মাথা ঘুরাবে, একটু বমি বমি ভাব হতে পারে, মনে হয় যেন পেটের মধ্যে কি একটা গুড়গুড় শব্দ করছে, হাত পা কাঁপছে, আমি কনসেন্ট্রেশন দিতে পারবো না, কেমন একটা ভয় ভয় লাগতে থাকবে, না জানি কি হয়, একটা আতঙ্ক কাজ করতে পারে। এবং দেখা যায় যে আমাদের মাসেলগুলো টান টান হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, মনে হয় যেন এখান থেকে পারলে এখন আমি পালিয়ে যেতে পারি, এরকম একটা রিয়াকশন বডির মধ্যে কাজ করতে থাকে। অনিদ্রা হতে পারে, খাওয়ার কিন্তু দেখা যায় অনেকে খেতেও পারে না, আবার অনেকের দুশ্চিন্তায় খাবারও বেড়ে যায়। আবার অনেকে দেখা যায় ঘুমটা একেবারেই ঘুমাতে পারে না, কিংবা ঘুমালে ভেঙে ভেঙে ঘুমাচ্ছে, মনোযোগ দিতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, যে কাজটা করছে সে ভুলে যাচ্ছে, একদম নির্দিষ্টভাবে যেটা করার কথা সে নির্দিষ্টভাবে করতে পারছে না, একটুতেই নার্ভাস হয়ে যাচ্ছে, মনোযোগ ধরে রাখার সাথে সাথে দেখা যাচ্ছে সে বলছে আমি সবই ভুলে যাচ্ছি। এমনকি ওই সিচুয়েশনে কোন জায়গায় দাঁড়ানো, কি বলতে হবে, কি করতে হবে, এটাও কিন্তু অনেক সময় হ্যাম্পার হতে পারে। তো দীর্ঘমেয়াদী যখন এই দুশ্চিন্তাটা রোগের পর্যায়ে যায়, আসলে দুশ্চিন্তা অনেক ধরনের, অনেক প্রকারভেদ আছে, সেই অনুপাতে কিন্তু তখন লক্ষণগুলোও ওরকমভাবে কিন্তু পরিলক্ষিত হয়। যেমন আমরা যদি বলি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে কোনো জায়গায়, যে কোনোখানে, যে কোনো সময় আমার হঠাৎ কিন্তু খুব খারাপ লাগতে পারে, বুক ধরফর করতে পারে, ঘাম হতে পারে, মনে হতে পারে আমি এখান থেকে পালিয়ে যাই, কেমন যেন লাগছে, বদ্ধ পরিবেশ লাগছে, ভাবতে পারছি না, আমার নার্ভাস লাগছে, নশিয়া লাগতে পারে, ভার্টিগো হতে পারে, হেডেক হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকে বলে চোখে ঝাপসা দেখছি, আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, আমি পরিষ্কার করে মনে করতে পারছি না আমার সবকিছু। এই ধরনের বিস্তৃত সমস্যা, একটু বিস্তৃত, একদম নির্দিষ্ট করে, এবং যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো সময় হতে পারে। সেজন্য আমরা এটাকে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি, এটাকে আমরা জেনারেলাইজ বলি, যে এটা সব জায়গায়। কিছু জায়গায় দেখা যায় যে যে কোনো একটা সময় হচ্ছে, মনে হচ্ছে আমার এখনই এই মুহূর্তে আমার একটা ইন্টেন্স ফেয়ার কাজ করে, এখনই মরে যাব, আমার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না, প্রচণ্ড ঘাম হবে, হাত পা কাঁপবে, এমনকি একটা ফেইন্টিং অ্যাটাক টাইপের ফিলিংও হতে পারে। এটাকে যেমন আমরা প্যানিক ডিসঅর্ডার বলি। এবং অনেক সময় দেখা যায় স্পেসিফিক কোনো ঘটনা, স্পেসিফিক কোনো একটা বিষয়, বস্তুকে আমরা অ্যাভয়েড করি, ওই বস্তুটা ওখানে থাকলে নার্ভাস ফিল করি, এটাকে স্পেসিফিক আমরা ফোবিয়া বলি, স্পেসিফিক অবজেক্ট। অনেকে দেখা যায় বৃষ্টিতে যে হঠাৎ করে বজ্রপাত হয়, কানে আঙুল দিয়ে বসে থাকে, ঘরের মধ্যেখানে চলে যাচ্ছে, তার মানে তার ওই শব্দেতে সে ভয় পাচ্ছে। কুকুর কাছাকাছি নেই, তাও কুকুর দেখে সে খুব নার্ভাস হয়ে যাচ্ছে। এগুলো যে স্পেসিফিক একটা অবজেক্টের উপরে, সেই জিনিসটা স্পেসিফিক একটা মানুষকে দেখতেও আমার অনেক ভয় লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমি ওনাকে অ্যাভয়েড করে চলতে পারি। এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু জিনিস। তা আসলে এটার যে ভিন্ন ভিন্ন ধরনগুলো আছে, তার উপরে নির্দিষ্ট করেই কিন্তু আসলে লক্ষণগুলো ওভাবে হয়। মানে আপনি যেগুলো ম্যাডাম বললেন যে আমরা দুশ্চিন্তা করছি, একটা চিন্তার সমস্যা, অর্থাৎ মনের সমস্যা, কিন্তু লক্ষণ যেগুলো বললেন সেগুলো কিন্তু বেশিরভাগই শারীরিক লক্ষণ, শারীরিকভাবেই সেটা প্রকাশ পাবে। বলছেন বুক ধরফর করছে, ক্ষুধা কমে যাচ্ছে, বা ঘুমের সমস্যা হচ্ছে, তার মানে যে শরীরের মাংসপেশিগুলো টান টান হয়ে যাচ্ছে, বা এই পেটের ভেতরে মোচড় দিচ্ছে, শরীর ঘাম দিচ্ছে, সবই কিন্তু শারীরিক উপসর্গ। হ্যাঁ, কারণ দুশ্চিন্তা আমাদের ব্রেইনের যে আমাদের বায়োকেমিক্যাল জিনিসগুলো আছে, সেখানে একটা তারতম্য ঘটে যায় অনেক সময়। দুশ্চিন্তায় দেখা যায় কিছু কেমিক্যাল সাবস্টেন্স আমাদের বেড়ে যায়, তখনই কিন্তু আমার কিছু ফিলিং, বডিলি ফিলিং আসবে, সেটা আমি দেখতে পাবো আমার সেই আচার আচরণগুলোর মাধ্যমে। সুতরাং এটা কিন্তু ইন্টার রিলেটেড, যে দুশ্চিন্তা এমন না যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এটা যে কেউ যখন অতিরিক্ত ডিসঅর্ডারে যাবে, তখন যে কেউ দেখলে এটা বুঝতে পারবে। এবং এগুলো কিন্তু খুব ইন্টার রিলেটেড, কারণ আমাদের মন এবং আমাদের দেহ আলাদা করে কিছু নাই, কম্বাইন্ডলি কিন্তু আমি। ধন্যবাদ ম্যাডাম, বেশ বিস্তারিত বলেছেন। আমি আবার আপনার কাছে আসব, আমি ডক্টর রিদওয়ানার কাছে আবার যাচ্ছি।
ম্যাডাম কিছুটা বলেছিলেন যে বিভিন্ন রকম দুশ্চিন্তাজনিত রোগের কিছু কিছু আলাদা করে লক্ষণ, তো আপনি এটা একটু বিস্তারিত বলবেন কিনা যে আসলে ঠিক কয় ধরনের দুশ্চিন্তাজনিত রোগ আছে মোটা দাগে, জাস্ট এবং সেগুলো সম্পর্কে আমাদের একটু যদি ধারণা দেন। ধন্যবাদ। মোটা দাগে যদি বলা হয় তাহলে দুশ্চিন্তা রোগের মধ্যে আসলে প্রথমেই বলতে হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা ম্যাডাম বললেন, আমাদের সাথে শেয়ার করলেন। নামে আমরা বুঝতে পারছি যে জেনারেলাইজড, অর্থাৎ সব কিছু নিয়ে টেনশন। আমি কিভাবে যাব, কিভাবে করব, হ্যাঁ আমি আজকে যে স্টুডিওতে আসবো কিভাবে আসবো, আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা, এখানে পৌঁছার পরে আমার আবার নতুন আরেকটা অ্যাংজাইটি, সব কিছু নিয়ে। আমি যদি একটু আমার একটু পেশেন্টের ল্যাঙ্গুয়েজে বলি, দুটা ফ্রেজ আমার আসলে সবসময় মনে থাকবে। আমার একজন পেশেন্ট বলছিলেন যে আমার ব্রেন কখনো খালি যায় না, সব সময় কিছু না কিছু আমার ব্রেনে চলতে থাকে। আরেকজন পেশেন্ট অল্প বয়সী একটা মেয়ে, সে বলেছিল আমার ব্রেনটা হচ্ছে মনে হয় আমার ব্রেনে একটা ডেলিভারি ম্যান থাকে, সে একটা চিন্তা চলে গেলে আরেকটা চিন্তা ডেলিভারি করে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যেটা চমৎকার একটা রূপক, যে সাধারণ অ্যাংজাইটির সাথে জেনারেলাইজ অ্যাংজাইটির পার্থক্য হচ্ছে যে সাধারণ অ্যাংজাইটিটা আমি কন্ট্রোল করতে পারি, আমার যখন আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসে আমি ওই অ্যাংজাইটিটা দূরে সরিয়ে আমি সেটা অ্যাটেন্ড করতে পারি, ইয়েস। কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটিতে যেটা হয়, একটা চলে গেলে আরেকটা চিন্তা, একটা শেষ হলে আরেকটা চিন্তা, এবং এই চিন্তার সাথে ম্যাডাম যেটা বলছিলেন যে ফিজিক্যাল সিমটম থাকে, এবং এটা সব অ্যাংজাইটি ডিসঅর্ডারে আপনি দেখবেন যে মূল সমস্যাটা হচ্ছে ওয়ারি, পারসিস্টেন্টলি একটা থট, এবং এই চিন্তার জন্য মেজাজ খিটখিটে হয়ে থাকা, ফোকাস করতে না পারা, এটা যেমন তার চিন্তাজনিত সমস্যা, তার সাথে তার কিছু ফিজিক্যাল সিমটম, মাথা ব্যথা করা, বুক ধরফর করা, হাত পা কাঁপা, ঘাম হওয়া, ফোকাস দিতে না পারা। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। যদি কমপক্ষে 6 মাস এটা পারসিস্ট করে এই প্যাটার্নটা, তখন আমরা তাকে বেশ লম্বা সময় ধরে থাকতে হবে। হ্যাঁ, ডায়াগনোসিস করতে হলে যে আমার 1-2 দিন দুশ্চিন্তা হলো, আমি তাহলে এটাকে আসলে ঠিক রোগ হিসেবে চিন্তা করব, তখন রোগ হিসেবে বলা যাবে না। এবং এখানে সাধারণের সাথে রোগের পার্থক্য। তো কমপক্ষে 6 মাস ধরে যদি এই প্যাটার্নটা পারসিস্ট করে, তখন সেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে স্বাভাবিকভাবে আসলে প্রশ্ন আসে যে জেনারেলাইজ যদি কিছু হয় তাহলে স্পেসিফিক কিছু আছে। এই স্পেসিফিক অ্যাংজাইটির মধ্যে আমরা যেটা পাই, স্পেসিফিক ফোবিয়া আমরা পাই, যেমন কারো হয়তো উচ্চতায় ফোবিয়া, কারো ভিড়ের মধ্যে ফোবিয়া, কারো হয়তো সাপের ভয়, অন্ধকারের ভয়, এরকম বিশেষ বিষয়ে ফোবিয়া, এগুলোকে বলা হয় স্পেসিফিক ফোবিয়া। কোনো বস্তু বা কোনো একটা সিচুয়েশন, জি, বস্তু অথবা কোনো একটা সিচুয়েশনের যদি তার ভয় এবং তার ভয়ের সাথে অ্যাংজাইটি এবং ফিজিক্যাল সিমটম তৈরি করে, তখন সেটা স্পেসিফিক ফোবিয়ার আন্ডারে আমরা আলোচনা করি। এরপরে আসে হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ফোবিক ডিসঅর্ডারের সাথে প্যানিক ডিসঅর্ডারের পার্থক্য হচ্ছে এখানে আপনাকে স্পেসিফিক কিছু থাকতে হবে না, হঠাৎ করে তীব্র একটা আতঙ্ক, তীব্র মৃত্যু ভয়, এবং এই পেশেন্ট আসলে খুব বেশি আমরা পাই আমাদের ইমার্জেন্সি সেটিংয়ে। হঠাৎ করে তাদের মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব, এবং এই ভীতির সাথে তার শরীর যেটা করে, যে আমরা জানলাম যে শারীরিক একটা রেসপন্স হয় অ্যাংজাইটিতে, আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের সেই সিস্টেম যেটা আমাদেরকে বিপদের জন্য প্রস্তুত করে। তো আমার ব্রেইন যখন আমাকে সিগন্যাল দিচ্ছে something worse will be happening, তখন আমার বডি কিন্তু সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হচ্ছে, আমি মনে করছি আমার বুক ধরফর করছে, আমার এখন হার্ট অ্যাটাক হবে, আমি এক্ষুনি মারা যাব, মানে এক ধরনের ফলস অ্যালার্ম। ইয়েস, রাইট। এবং আস্তে আস্তে এটা হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার পর আস্তে আস্তে তার অ্যাটাকটা ভালো হয়, এবং ফার্দার সে আবার তার একটা ভয় থাকে যে আমি আবার কখন এই অ্যাটাকটা আমার লাইফে আসবে। এই প্যাটার্নটা হচ্ছে আমরা প্যানিক ডিসঅর্ডারে পাই। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা পাই, আমরা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার পাই, আমরা স্কুল ফোবিয়া পাই, আমরা সিলেক্টিভ মিউটিজম পাই। যে সিলেক্টিভ মিউটিজম আপনারা অনেকে জানবেন যে কোনো বিশেষ সময়ে সে চুপ হয়ে যায়, সে বাইরে গেলে। আমি বাচ্চাদের ব্যাপারটা আমি আলাদা করে আসবো। জি, মোটামুটি আমরা যে কয়েকটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জি, ফোবিয়া, জি, এবং প্যানিক ডিসঅর্ডার, আর সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং এটা সম্পর্কে একটু বলবেন? সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটাতে আসলে সামাজিক ভীতি, সোজা বাংলায় যদি বলি, যে কোনো সামাজিক সিচুয়েশনে, কোনো পাবলিক গ্যাদারিংয়ে, কোনো স্পিচ দেওয়ার সময়, কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময়, অথবা কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে, অথবা পরীক্ষার হলে, ভাইভা বোর্ডে, তখন ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি অ্যাটাকটা তৈরি হয়। সে মনে করতে শুরু করে যে আমাকে বোধহয় সবাই দেখছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কি ড্রেস পরেছি, আমি কিভাবে কথা বলছি, তো আমি স্ক্রুটিনাইজড হচ্ছি, আমাকে খুব ক্লোজলি মনিটর করা হচ্ছে। এই ফিয়ারটা তাকে আসলে পারফর্ম করতে দেয় না, যদিও তার পারফরমেন্স ক্যাপাসিটি খুবই ভালো। তো এটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল সিচুয়েশনে হয়। ঠিক আছে। তো অনেকে তো আছে লাজুক, জি,
মানে ঠিক লজ্জা পাওয়ার কারণে ঠিক সবার সঙ্গে ভাবে মিশতে পারে না, এটা কি আমরা সোশ্যাল অ্যাংজাইটি বলবো নাকি না? লাজুকের সাথে আসলে এখানে ডিসঅর্ডারের সাথে আসলে লাজুক যে ব্যক্তি বা ব্যক্তিত্ব, শাই পার্সোনালিটি, এখানে ডিফারেন্সটা বেসিক্যালি যেটা হয় যে যিনি ন্যাচারালি শাই উনি সব জায়গাতেই চুপচাপ এবং উনি এটাতে ওকে, উনি হয়তো নিজের লাজুকতা কাটিয়ে উঠতে চান এবং এটা সব জায়গাতেই যেহেতু হয় উনি সব পরিস্থিতি থেকেই সামাল দিতে চান। কিন্তু যার সোশ্যাল অ্যাংজাইটি তিনি শুধু সামাজিক প্রেক্ষিতে যেখানে তার মনে হচ্ছে তিনি স্ক্রুটিনাইজড হচ্ছেন সেখান থেকে উনি বের হয়ে আসতে চান। আসলে সেই আছে ভয়, হ্যাঁ সেখানে আসলে ভয়, সেটা হচ্ছে তার আসলে তার এক ধরনের ব্যক্তিত্ব। আর সোশ্যাল অ্যাংজাইটিটা আসলে তার ভয় যে তাকে হয়তো খারাপ কিছু করে ফেলবে, হাস্যকর কিছু করে ফেলবে, সে হিউমিলিটেড হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার কাছে আসছি, যেটা রিদওয়ানা বলছিলেন, ডক্টর রিদওয়ানা, যে বাচ্চাদের দুশ্চিন্তাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমি জানি যে ম্যাডাম আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন এবং একই সঙ্গে আপনি চাইল্ড উইংয়ের আপনি প্রধান। তো আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা কিন্তু আমাদের যে জাতীয় জরিপে দেখেছি যে শিশু কিশোরদের মধ্যেও কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের পরে দ্বিতীয় সর্বোচ্চ প্রধান মানসিক সমস্যা হচ্ছে এই দুশ্চিন্তাজনিত সমস্যা, এবং প্রায় বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের মতো একই রোগ সংখ্যায় প্রায় 4.5% শিশু কিশোরদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো তার মানে একটা বেশ বড় সংখ্যক শিশু কিশোরদের এই ধরনের সমস্যা আছে। তো এইগুলো সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলতেন যে এই বাচ্চাদের মূলত কী ধরনের দুশ্চিন্তাজনিত রোগগুলো দেখা যায় এবং তাদের লক্ষণগুলো ঠিক কেমন হয়। ধন্যবাদ ডক্টর রয়েল। আসলে শিশু কিশোরদের মধ্যে আমার এখানে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে কিশোর বয়স। তো শিশু বয়সে বেশিরভাগ দেখা যায় যে একটা বাচ্চার হচ্ছে গিয়ে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, হতে পারে। সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে সে যার সাথে খুব অ্যাটাচ, তার মা হতে পারে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদেরকে এখন একটা বিরতিতে যেতে হবে, জাস্ট কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। আমরা সবাই ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। মানে আমরা যে কথাটাতে ছিলাম বিরতির আগে, যে বাচ্চাদের সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার শিশুদের মূলত হয়, এটা একটু আমাদের যদি খুলে বলেন। এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু শিশু কিশোর সবারই হতে পারে। আমরা অনেক সময় মনে করি বড়দের এটা হবে না, আসলে ব্যাপারটা তা না। শিশুদের যে রোগগুলো হয় সেটা কিশোর বয়সেও হতে পারে, সেটা কিন্তু আমাদের অ্যাডাল্ট এজেও হতে পারে। এবং যা কিছু ডক্টর রিদওয়ানা বললেন যে সিমটমগুলো, এগুলো কিন্তু শিশুদেরও হয়, কিন্তু ওদের প্রকাশ ভঙ্গিটা ভিন্ন হয়ে যায়। যেমন ছোট বয়সে যে স্কুলে যে মা বাবা যখন দেয়, বেশিরভাগ মা বাবাই কিন্তু বলে যে মা বা বাবা ওই জায়গা থেকে সরতে পারে না, বাচ্চা কান্নাকাটি করতে থাকে, অস্থির করতে থাকে, ক্লাসে বসে না। সে হচ্ছে গিয়ে ওই যে তার যে অ্যাটাচমেন্ট ফিগার তার মা বাবা হতে পারে, অনেকের কিন্তু দেখা যায় দাদি নানি কিংবা অন্য কেউ যে কেয়ার গিভার, যে স্কুলে আনা নেওয়া করে ঘনিষ্ঠ হয়, তখন তার থেকে কিছুক্ষণ দূরে থাকলেই সে একটা ভয় কাজ করে তার মধ্যে, যে তাকে কেউ সিকিউরিটি দিতে পারবে না। তার মনের মধ্যে মনে হতে থাকে যে কিছু একটা হয়ে যাবে, সে সেই ব্যক্তিকে ছাড়া সে অসহায় একজন, তার সাহায্যের জন্য ওই মুহূর্তে যাকে দরকার আসলে তাকে ছাড়া সে এক মিনিটও কিন্তু একটু দূরে থাকতে পারে না। এমনকি অনেক সময় অনেক বাচ্চা এসে মারা কমপ্লেন করে যে বাচ্চা মা যখন গোসল করতে যায় বা ওয়াশরুমে যায়, যে বাচ্চা মায়ের প্রতি অ্যাটাচ, দরজা লাগাতে দেয় না, কিংবা দরজায় যদি একটু লাগায় বারবার সে দরজা ধাক্কাবে আর ওখানে দাঁড়িয়ে কাঁদতে থাকবে, এক্ষণ বের হও, এক্ষণ বের হও। মানে এটা কিন্তু একটা প্রবলেম। প্রথমে ঘ্যান ঘ্যান দিয়ে শুরু করে, কান্নাকাটি শুরু করবে, হুলস্থুল শুরু করবে, দেখা যায় ফ্লোরে বসে গেল, হ্যাঁ, এবং সে কাঁদতে কাঁদতে কিন্তু দেখা যায় যে বমি করে ফেলে, অস্থির করে ফেলে। আরেকটা দেখা যায় যে সিলেক্টিভ মিউটিজম। একটা বাচ্চা নর্মালি বাসায় খুব গল্প করে, অনেক গল্প করে, কথা বলে, স্বাভাবিক, কিন্তু যখনই স্কুলে দেওয়া হয় কারোর সাথে কথা বলে না, চুপ মানে ওর নামও বলতে পারে না, একেবারে বোবার মতন থাকে। এটা তার একটা এই ফাংশনাল একটা অ্যাক্টিভিটি, একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সিচুয়েশনে এরকম হতে পারে, সেটাকে আমরা
সিলেক্টিভ মিউটিজম বলে থাকি। যে কোনো জায়গায় যে কোনো কাছে যে কারোর সাথে গল্প করতে পারে না, কথা বলতে পারে না। মেয়ে যদি হয় সে মনে করবে তার আশেপাশে সবাই ওকে ফলো করছে, দেখছে, খেয়াল করছে, সে খুব অ্যালার্ট থাকে। ছেলে যদি হয় খুব হিরোটিক ওয়েতে একটু সাজবে যাতে মানুষ ওকে অ্যাট্রাক্ট করে, কিন্তু তারা কিন্তু কথা বলতে পারে না, শুরুতে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, ওই জায়গাটায় কিন্তু একটু অ্যাভয়েড করে। তো আমি আবার একটু ডক্টর রিদওয়ানা আপনার কাছে আসছি, যে এই যে ম্যাডাম বা আপনারা দুজনেই যখন বিভিন্ন রকম উপসর্গগুলো বললেন, বা বেশিরভাগই দেখছি বিভিন্ন রকম শারীরিক উপসর্গ, তো এমন কোনো শারীরিক অসুখগুলো আছে কিনা যেটা আসলে এরকম দুশ্চিন্তা রোগের সঙ্গে মিমিক করে, যে আদতে হয়তো এটা একটা শারীরিক রোগ কিন্তু মনে হচ্ছে মানসিক রোগ? তো এরকম কোনো ব্যাপার কি আছে আমাদের? সেই ব্যাপারে যদি কিছু বলেন। আমরা এটা খুব কমনলি কিছু রোগে পাই, এবং বিশেষ করে এখানে সবার প্রথমেই যেই রোগটার নাম আসবে সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। যেখানে একজন রোগী যখন ফার্স্ট প্রেজেন্টেশন করে তখন আমাদের অনেক সময় এটা আমরা ধারণা করি এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা সিভিয়ার অ্যাটাক হতে পারে। এটার কারণ হচ্ছে আমরা জানি থাইরোটক্সিকোসিসের পেশেন্টের যে ফিচারগুলো থাকে, তার খুব বুক ধরফর করে, তার ঘাম হয়, সে কাঁপতে থাকে, ট্রেমব্লিং হয়। তো এই অস্থিরতার ফিচারগুলো নিয়ে আসে। তার যে তখন তার বডিতে যে মেটাবলিজম বেড়ে যায়, তার কারণে তার বডির ইন্টারনাল এবং এক্সটার্নাল যেই চেঞ্জেসগুলো আসে, সেই চেঞ্জেসগুলো বিশেষ করে এক্সটার্নাল চেঞ্জেসগুলো আসলে খুব কমনলি মিমিক করে হচ্ছে আমার অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে। তো সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে আসলে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা এই জন্যই রোগীদেরকে সবসময় ইনভেস্টিগেশন দিব যে তার আসলে অন্য কোনো শারীরিক রোগের কারণে তার এই মানসিক রোগটা প্রকাশ পাচ্ছে কিনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। এছাড়াও ফিওক্রোমোসাইটোমা, যেটা একটা হরমোনজনিত একটা রোগ, এখানে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রেজেন্টেশন পেতে পারি। এছাড়াও হাইপোগ্লাইসেমিয়া, আপনারা জানেন যে ফ্যামিলিতে আমাদের যাদের ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের যখন রক্তের শর্করার পরিমাণ, সুগারের পরিমাণটা কমে যায়, তখন কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকটা আসতে পারে। একটা সাধারণের ধারণা হচ্ছে যে হাইপোগ্লাইসিয়া মানে হয়তো এক ধরনের কোমায় চলে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। তো শুরুতে সেটা না হয়ে এই ধরনের দুশ্চিন্তাজনিত সমস্যা বা উপসর্গ দেখা দিতে পারে, হতে পারে যে তার হয়তো প্রথমেই তো আসলে একজন রোগী খারাপ হয়ে যায় না, তার প্রথমে কিছু মাইল্ড সিমটম থাকে, সেটা হয়তো অ্যাংজাইটি মিমিক হয়ে তৈরি হতে পারে এবং আস্তে আস্তে এটা খারাপ দিকে যেতে পারে। তো যাদের পরিবারে ডায়াবেটিক পেশেন্ট আছে তারা অবশ্যই অ্যালার্ট থাকবেন। এরকম কোনো ফিচার দেখা গেলে অবশ্যই সাথে সাথে ব্লাড সুগারটা চেক করবেন। আপনার রোগীকে আপনি অবশ্যই কিছুটা মিষ্টি জাতীয় খাবার খাইয়ে দিবেন। এছাড়াও যে কোনো কার্ডিয়াক ডিজিজ, হার্টের কোনো ডিজিজ, আমরা যদি অ্যানজাইনা আমরা জানি যে যেটা খুব মাইল্ড ফর্ম, হার্ট অ্যাটাকের একদম ইনিশিয়াল স্টেজে অথবা হার্ট অ্যাটাকের শুরুতে অ্যাংজাইটি লাইক ফিচার আসতে পারে। আমরা জানি যে বুকে ব্যথা হয়, চাপ অনুভব হয়, রোগী ঘামতে শুরু করে, আতঙ্ক হয়, তো এটাও কিন্তু অ্যাংজাইটি হিসেবে মিমিক করতে পারে। তো এই জন্য যখনই আমার কাছে কেউ আসবেন অ্যাজ আ ডক্টর, আমরা তো অবশ্যই সাধারণ মানুষ তাদেরকে আসলে সচেতন থাকতে হবে যে অ্যাংজাইটি অ্যাটাককে নাম দেওয়ার আগে আমাকে অবশ্যই শারীরিক রোগটাকে এক্সক্লুড করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ মজার বা চমৎকার কিছু জিনিস জানতে পারলাম। একটু মাদকাসক্তি নিয়ে বলছিলেন, শিশু কিশোরদের মধ্যে নিয়ে বলছিলেন, বা অ্যাডাল্টদের মধ্যে তো বাংলাদেশে মাদকাসক্তি একটা বড় সমস্যা। দুশ্চিন্তাজনিত রোগের বা এই উপসর্গগুলো কোনো সম্পর্ক আছে কিনা? অনেকখানি আছে, সেই কথাটাই আমি তখন শুরু করতে চেয়েছিলাম। অনেক সময় দেখা যায় কি আমরা মনে করছি ওর অ্যাংজাইটি হচ্ছে, হোক, অসুবিধা নাই, কোনো এরকম হয়, সবার থাকে। এই জিনিসটা যে আসলে একটা রোগের পর্যায়ে গেলে একটা মানুষের সাফারিংস অনেক বেড়ে যায়, এবং এটা যদি একটানা লাগাতে আমি আনট্রিটেড রাখি নিজেকে, যে না আমার চিকিৎসার দরকার নেই, বা পরিবারের মানুষ এটাকে ফিল করছে না, ওকে কোথাও একজন মনোরোগবিদ্যা বিশেষজ্ঞকে নিয়ে চিকিৎসা করায়, এই যে দীর্ঘমেয়াদী যখন একটা ব্যাপার হয়, তখন কিন্তু এটা একটা পার্সনের জন্য আনবিয়ারেবল হয়ে যায়। যে সাফার করে তার জন্য কষ্টটা অনেক বাড়তে থাকে। দেখা যায় কি শুধু অ্যাংজাইটির জন্য কিন্তু সেলফ হার্ম করে, যে আমি এই মুহূর্তে আর মেনে নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, কোপ করতে পারছি না। তার আত্মবিশ্বাস যেভাবে কমে যায়, তার সেলফ ডিফেন্স মেকানিজম যেটা আছে, আমাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস যে নিজের উপরে, সেটাও কিন্তু কমে যায়। যখন কমে যায় সে তখন কিছু একটা করতে চায় ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য, যদিও সেটা ম্যালঅ্যাডাপ্টিভ। তো এর সেলফ হার্মের সাথে সাথে দেখা যায় যে সে তখন মনে করে কিছু না কিছু একটা যদি খাওয়া যায়। তো অনেকে কিন্তু ড্রাগের সাথে জড়িয়ে যায় তার অ্যাংজাইটিটাকে কোপ করার জন্য, যদিও এটা প্রপার ওয়ে না। অনেক সময় অনেকে দেখা যায় যে বন্ধু বান্ধবরা সিগারেট শুরু করে, কেন জিজ্ঞেস করেছি, তখন বলে কি আরেক ফ্রেন্ড বলেছে সিগারেট খেলে দুশ্চিন্তা কমে যায়, পরীক্ষার পড়াটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারি।
তার সাথে সাথে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে মাদকাসক্তির যে বিষয়গুলো রয়েছে, সে গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, অ্যামফিটামিন হতে পারে, এই ধরনের যে উইড যা খাচ্ছে এখন কমনলি, সেটা খায় কারণ তাদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করার জন্য। তারা মনে করে যে মাদক দ্রব্য নিলে তার দুশ্চিন্তাগুলো কন্ট্রোল হয়ে যায়, তার এংজাইটিটা কন্ট্রোল করতে পারে, তখন সে যেই পারফরমেন্স করতে চায়, সেটা লেখাপড়া হোক, সে খেলাধুলায় হোক, সেটা সে খুব ভালো করতে পারবে। অনেকের কিন্তু দেখা যায় যে ব্যান্ড যখন শুরু হচ্ছিল তখন তারা কিন্তু দেখা যেত অ্যালকোহল খেয়ে, ইয়াবা খেয়ে স্টেজ পারফরমেন্স করে। কারণ কি, ওরা মনে করে তাদের পারফরমেন্স খুব ভালো হবে। আসলে ব্যাপারটা এটা হয় যে ড্রাগ নিলে প্রথম দিকে একটু হয়তো শান্ত ফিলিং হয়, তারপরে কিন্তু তার কিন্তু ইনহিবিশন যেটা থাকে সোশ্যাল, ওটা আর কাজ করে না। তখন কিন্তু সে যে কোনো জায়গায়, আমার যদি কাউকে কেয়ার না করি, তখন আমি অনেক কিছু বলতে করতে পারি, সেরকমভাবে একটু ড্যাম কেয়ারভাবে ওরা তখন পারফর্ম করতে পারে। এবং এটা কিন্তু এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। সেটা যে শুধু বড়রাই নেয় তা না, একেবারে ছোট বয়স থেকে। যে ড্যান্ডি আমরা যে রাস্তাঘাটে দেখি, দেখবো ছোট ছোট যারা ওয়ার্কার, ছোট ছোট স্ট্রিট চাইল্ড, ওরা কিন্তু সমানে একটা কাগজ নিয়ে খালি গন্ধ নিচ্ছে, বেহুশ হয়ে পড়ে থাকছে। আবার ওরা একটা গ্রুপ হয়ে দেখা যাচ্ছে কোনো মতে রাস্তার মধ্যে কিন্তু একজন একজনকে সাপোর্ট করছে, আবার ভিক্ষাও করছে, গাড়িটাও মুছে দিচ্ছে। তো তার হলে এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের জন্য অ্যালার্মিং। এই এংজাইটি কমানোর জন্যও কিন্তু অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আবার যাদের মাদকাসক্তি আছে তাদের তো কিছুটা এংজাইটি ফিচার হয়ই, বিশেষ করে সে যখন উইথড্রল সিমটম হয়, সে যেই দ্রব্যটা নিয়ে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে, যখন সেটা সে অ্যাভয়েড করতে চায়, প্রথমে তার তো এংজাইটি ফিচার, প্যানিক লাইক অ্যাটাক, এই জিনিসগুলোও হতে পারে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে। এবং অনেকে দেখা যায় যে এই মাদকদ্রব্য সেবন করার জন্য সে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো না কোনো ধরনের আমাদের মানসিক রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে বাচ্চাদেরও কিন্তু মুড ডিসঅর্ডার হতে পারে, বাচ্চাদেরও কিন্তু সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, বাচ্চাদেরও কিন্তু ম্যানিয়া হতে পারে, সিজোফ্রেনিয়া হতে পারে। এই মাদকদ্রব্য নেওয়ার জন্য কিন্তু সে অনেকগুলো ফর্মে সে ঢুকে যেতে পারে। তাহলে তো তার লাইফটা কিন্তু আসলে সুন্দর মতন আর আগানো যাবে না। ম্যাডাম, এটা একটা শাখের করাত, যেতে আসছে দুদিকেই কাটছে। দুশ্চিন্তা কমানোর জন্য মাদক নিচ্ছে, আবার মাদকের কারণে আবার দুশ্চিন্তা তৈরি হচ্ছে, এবং সেই সাথে আরো অনেকগুলো রোগ তৈরি করছে, পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি করছে। এই এনজাইটির জন্য কিন্তু তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার পর্যন্ত হয়ে যায়। কারণ এনজাইটির জন্য সে অনেক কিছু অ্যাভয়েড করে, অনেক কিছু করতে চায় না, এটা তার ব্যক্তিত্বের মধ্যে এক পর্যায়ে ঢুকে যায়। তারপরে সে যখন বড় হয়ও, তাহলে তার ওই ব্যক্তিত্বের সমস্যার জন্য আবার অন্য সমস্যা তৈরি হয়। তাহলে গল্পটা এক জায়গায় আর শেষ হয় না, গল্পটা শুরু হচ্ছে, সেটা ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ফর্মে ভিন্ন ভিন্ন পর্বের দিকে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের সময় হয়েছে আরেকটা বিরতি নেব, আমরা বিরতির পরেই ফিরছি। ফিরে আসছি বিরতির পরে। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রিদওয়ানা, এবার আমরা একটু জানতে চাইবো আসলে চিকিৎসার ব্যাপারে, যে এই যে আমরা নানা রকম দুশ্চিন্তা রোগ নিয়ে আলোচনা করলাম, তার চিকিৎসা পদ্ধতিটা আসলে কেমন? ধন্যবাদ। যে কোনো এংজাইটি ডিসঅর্ডার চিকিৎসা পদ্ধতি আসলে আমি যদি আমার দর্শকদের জন্য মোটা দাগে সহজভাবে বলি, দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঔষধ দিয়ে চিকিৎসা, আর একটা হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং বলতে সাধারণ মানুষ যেটা বোঝে। ঔষধ দিয়ে চিকিৎসার মধ্যে আমরা সাধারণত সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর SSRI গ্রুপের ওষুধ দিয়ে আমরা চিকিৎসা শুরু করি, যেটা লং টার্মে এংজাইটিকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। আর এছাড়াও আমরা যেহেতু বললাম যে যেহেতু এটা তীব্র আতঙ্কের একটা বিষয় থাকে, তো সেই ইমার্জেন্সিটাকে ম্যানেজ করার জন্য আমরা তাদেরকে হয়তো খুব লো ডোজে কিছু সিডেটিভ ওষুধ দিই, যেটা তাদের ওই তীব্রতাটাকে কমাতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ওষুধের বিষয়টা গেল। আর এছাড়া সাইকোথেরাপি, আমি সাইকোথেরাপির বিষয়ে বলবো, তার আগে ওষুধের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করতে চাই। অনেকেই মনে করেন যে এংজাইটি বা যে কোনো ধরনের মানসিক রোগের ঔষধ একবার শুরু করলে কখনো ছাড়া যায় না। হ্যাঁ, এটা তো আমাদের মানুষের মধ্যে একটা কমন ধারণা, কমন একটা মিসকনসেপশন। সে বোধহয় ওষুধে ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওষুধে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এই ওষুধ বুঝি আর ছাড়া যাবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঔষধের একটা নির্দিষ্ট কোর্স থাকে, রোগ ভেদে এটা কোনোটা 6 মাস মেয়াদি, কোনোটা 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি। একটা কোর্স পুরো করে ওষুধ কিন্তু আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে দেওয়া যায়। তো সুতরাং এটা নিয়ে ভীতি
তৈরি না করে অবশ্যই রোগ হলে ডাক্তারের সাথে পরামর্শ ক্রমে বিজ্ঞানসম্মত চিকিৎসা নেওয়াটা কিন্তু জরুরি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আসলে এখানে দুটো পার্ট আমরা জানি, যে একটা কগনিটিভ থেরাপি, একটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ থেরাপিতে আসলে রোগীর যে অ্যাংশাস থট থাকে, তার যে ডিসএবলিং চিন্তা, যে চিন্তাটাকে আসলে স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাংজাইটি তৈরি করছে, তাকে সবসময় চিন্তার মধ্যে রাখছে, ওই থটগুলোকে চ্যালেঞ্জ করা হয়। ওই থটগুলোর সোর্সটাকে আইডেন্টিফাই করা হয়। আমরা তাকে কিছু প্রশ্ন করি, যে প্রশ্নের মাধ্যমে তার থটের রুটটাতে আমরা চলে যাই। মানে তার যে নেতিবাচক চিন্তা, জি, সেটাকে এক ধরনের সংশোধন করা হচ্ছে। সংশোধনের জন্য তাকে একটা ফর্মুলেট করা হচ্ছে যাতে আমরা সংশোধনটা করতে পারি, এবং সংশোধনটা আমরা কগনিটিভ থেরাপি দিয়েও করতে পারি, আমরা সাথে বিহেভিয়ার থেরাপিটাকে যোগ করেও করতে পারি। বিহেভিয়ার থেরাপি হচ্ছে কিছু আচরণগত পরিবর্তনের জন্য রোগীকে কিছু টাস্ক দেওয়া হয়, কিছু হোমওয়ার্ক দেওয়া হয়। এটা সাধারণত সেশন বাই সেশন হয়, রোগীর লক্ষণের উপর ভিত্তি করে আমরা এই টাস্কগুলো দিই। এবং সাধারণত যে কোনো সাইকোথেরাপি আসলে একটা সেটিংয়ে হয় না, এটা মাল্টিপল সেশনস লাগে। সাধারণত 8 থেকে 12টা সেশন প্রয়োজন হতে পারে। তো এই দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আসলে আমরা অ্যাপ্লাই করি আমাদের রোগীদের জন্য। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে জানতে চাইবো, এই যে ওষুধ বা সাইকোথেরাপি, ডক্টর রিদওয়ানা বলছিলেন অনেক মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ওষুধ খেলে এটার উপর সারা জীবন ডিপেন্ডেন্ট হবে। আবার অনেকে ভাবে যে না, ওষুধ খাবো না, আমি সাইকোথেরাপি নিতে চাই। আবার অনেকে খুব তাৎক্ষণিক রেজাল্ট চাই, এই জন্য আবার ওষুধও খেতে চায়, তারা আবার সাইকোথেরাপি নিতে চাচ্ছে না। তো এই আমাদের দুশ্চিন্তা রোগের জন্য আসলে কোন ধরনের, বা আমরা যে সাইকোথেরাপিগুলো বললাম, এই দুটোর মধ্যে কোনটা আসলে বেশি কার্যকর, ওষুধ নাকি সাইকোথেরাপি, বা এইভাবে কি আসলে তুলনা আমরা করতে পারি কিনা? আসলে এটা নির্ভর করবে সেই ব্যক্তির সমস্যা কতটুকুন হচ্ছে এবং কতখানি সেটা বিস্তৃত, কতদিন ধরে সে সাফার করছে। যেমন এখন যদি আমার এই মুহূর্তে একটা অ্যাকিউট অ্যাটাক হয়, যে আমার এখনই আমার প্যানিক অ্যাটাক, আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে আমার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, যে আমার এখনই মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি এখনই মরে যাব, আমার দম বন্ধ লাগছে, আমার ঘাম হচ্ছে, আমি ফেইন্টিং অ্যাটাক টাইপের হচ্ছে, তাহলে এই মুহূর্তে কিন্তু ওই মুহূর্তে আমি কিন্তু তাকে কোনো একটা মেডিসিন দিলে সাথে সাথে জাদুকরি কিন্তু কোনো পরিবর্তন হবে না। তখন তাকে হয়তো একটা ব্রিদিং এক্সারসাইজ বা তাকে একটু কাম অ্যান্ড কোয়াইট করা, এমপ্যাথেটিক ওয়েতে তাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করা। আবার অনেকের দেখা যায় যে অনেক দিন ধরেই সে সাফার করছে, হ্যাঁ, এবং সে তার নিজের এই ভয়গুলোকে, তার এংজাইটিগুলোকে সে হয়তো আইডেন্টিফাইও করতে পারছে না। তো তখন সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেশন দিয়ে আমার সাইকোথেরাপিটা দিতে হবে। মেডিকেশনের ক্ষেত্রে যেমন ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক সময় মেডিকেশন লাগে। আমরা মনে করি, অনেকে আমাদের এই ধারণা আছে যে ছোট বাচ্চাকে মেডিকেশন দিলে, ওষুধ খেলে সে হচ্ছে পাগল হয়ে যাবে, সারা জীবন এই পাগলের ওষুধ খেতে হবে এবং ও কোনো দিনই এই মেডিসিন ছাড়তে পারবে না, এবং ওর যে আইকিউ আছে, আইকিউটা কমে যাবে, সে অথর্ব ব্যক্তিতে আসলে গ্র্যাজুয়ালি পরিবর্তন হবে। আসলে ব্যাপারটা এরকম না, এটা একেবারেই একটা ভুল ধারণা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন অ্যাকিউট একটা অবস্থা হয়, তখন টেম্পোরারি রিলিফের জন্য আমরা খুবই লো ডোজে মেডিসিন দিতে পারি, এবং সেই জিনিসটা কিন্তু বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ইমিডিয়েট আমার এখন একটা রিলিফ লাগবে, তখন আমি টেম্পোরারি বেসিসে তাকে একটা মেডিকেশন দিয়ে কাম ডাউন করতে পারি। আর সাইকোথেরাপি কিন্তু ডক্টর রিদওয়ানা বললো যে একটু লং টার্ম প্রসিডিওর, এটা একটা সেশনে হবে না। তবে একটু বলি সাইকোথেরাপি সম্পর্কে বা কাউন্সিলিং, যেটা আমরা সাধারণভাবে বলি, অনেকের ধারণা এটা মানে হচ্ছে গল্প করা, কথা বলা। বলবে ডাক্তার কাউন্সিলিং আর কি, এরকম কথা তো আমরা সারাদিনই বলি। আর না হলে বলে যে আমি তো সারাদিনই আমি কাউন্সিলিং করি। তো সবাই আসলে কাউন্সিলিং হচ্ছে একটা সায়েন্টিফিক বেসিস, সায়েন্টিফিক প্রসেস অ্যান্ড প্রসিডিউর আছে, একটা নির্দিষ্ট ধরন আছে, নির্দিষ্ট সেটিং আছে, নির্দিষ্ট প্যাটার্নে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু বৈজ্ঞানিক উপায়ে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এটা ওই সাধারণভাবে আমি একটু বুঝিয়ে দিলাম, এই এটা করো না, ওভাবে হেঁটো না, ব্যাপারটা এরকম না। সেটা হচ্ছে সেই ব্যক্তির যে কগনিশন, তার যে চিন্তা চেতনা, সেটার একটা ধীরে ধীরে পরিবর্তন, যেটা কিনা আসলে আমরা তার আচরণের মাধ্যমে পরবর্তীতে দেখতে পাবো বা বুঝতে পারবো। তার সেলফ কনফিডেন্সগুলো বাড়ানো, তাকে তার ভেতরে তাকে পরিচয় করিয়ে তার প্রবলেমটা কিভাবে সে কোপ আপ করবে ম্যাচিউর ওয়েতে, সেগুলো শেখানো। সুতরাং এটা কিন্তু যে কেউ আমরা দিতে পারি না, এটার জন্য স্কিল্ড ব্যক্তি লাগে। স্কিল্ড ব্যক্তি ছাড়া এবং প্রফেশনাল ব্যক্তি ছাড়া যে কারো কাছ থেকে কাউন্সিলিং আসলে নেওয়া উচিত না, এবং নিজেকে খুব বিজ্ঞ মনে করে যাকে তাকে কাউন্সিলিং করাও উচিত না।
কারণ এখানে অনেক সময় যেমন চিকিৎসায় আমরা কিন্তু একটা পজিটিভ আউটকামের কথা চিন্তা করে আমরা কাউন্সিলিং করি, কিন্তু যদি আমি প্রপারলি কাউন্সিলিং কি এটা নিজে না জানি, নিজে স্কিলড না হই, তাহলে আমি আরেকজনকে যে কাউন্সিলিং করব তাকে কিন্তু আমি একটা নেগেটিভ থট দিব, তাকে কিন্তু আমি নেগেটিভভাবে কিন্তু আমি একটা রাস্তা দেখাবো, তখন কিন্তু তার পজিটিভিটির জায়গায় তার আউটকাম কিন্তু আমি নেগেটিভিটির মধ্যে পাবো। সুতরাং এটা খুব জরুরি যে কাকে আমি মেডিসিন দিব, কাকে শুধু কাউন্সিলিং করব, এবং দুইটা কম্বাইন্ডও কিন্তু প্রয়োজন হতে পারে। প্রয়োজন ভেদে কিন্তু ব্যক্তি বিশেষ তার সমস্যা বিশেষে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা কিন্তু একটা যে একটু বলছিলাম যে প্রথম সেটিংয়েই কিন্তু এটা ভালো হবে না, প্রথম 7 দিন ওষুধ খেয়ে ভালো হবে না, হয়তো সিমটম কমতে পারে, অনেকের ক্ষেত্রে একটু চলেও যেতে পারে, কিন্তু একেবারেই চলে যেতে হলে একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু সময় নিয়ে এটাকে কিন্তু একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি প্রপার ওয়েতে করা যায়, রেগুলার ফলো আপ করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে অনেক রোগগুলো কিন্তু এগুলো চলে যাবে। এটা কিন্তু সিজোফ্রেনিয়া মতো অনেকে বলে যে এটা সারা জীবনই তার অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকবে, ব্যাপারটা এরকম না। অনেকের কিন্তু একটা এপিসোডই হতে পারে, অনেকের 2-3টা হলেও পরবর্তীতে সে কন্ট্রোল করতে পারে। আবার এমনও হতে পারে যে সে যখন প্রপার ওয়েতে সে চিকিৎসা করলো না, নিল না, এবং প্রপার ওয়েতে এই ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টাও করলো না। অনেকে কিন্তু মেডিসিন নেয়, সাইকোথেরাপিও নেয়, কিন্তু সাইকোথেরাপির সেশনগুলো থেকে যে সাজেশন উঠে আসে কোনোটাই ফলো করে না। তাহলে আমি শুনি, যেমন একটু আগে বলছিল যে ব্রেথ হোল্ডিং একটা এক্সারসাইজ শিখালাম, শিখে রুগীরা কিন্তু করে না, প্র্যাকটিসও করে না। তো এইটার যে একটা চিকিৎসা, এটাকে কিন্তু চিকিৎসাকে আমাদের চিকিৎসায় ভেবেই চিকিৎসা কন্টিনিউ করতে হবে। মানে এখানে যে যিনি ক্লায়েন্ট তাকেও এনগেজড হতে হবে, তাকেও আসলে এখানে পার্টিসিপেট করতে হবে, শুধু শুনে বা প্যাসিভলি এটা হবে না, তাকে অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করতে হবে। এবং আরেকটু জরুরি যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টিং কাউন্সিলিং লাগে। এখানে শুধু বাচ্চাকে কিন্তু আমি ম্যানেজ করতে পারবো না, কারণ ওর বুঝ ব্যবস্থার ক্ষমতাটা তো একটু কম, বা সে তো অত অ্যাডাল্ট হয় নাই যে তাকে আমি বলবো বাবু তোমার এটা কিন্তু তোমার একটা মানসিক একটা ফিজিক্যাল প্রবলেমের জন্য, কেমিক্যাল প্রবলেমের জন্য এটা হচ্ছে, এটা বোঝার ক্ষমতা তার শুধু না, আমাদের যে অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে সেও না বুঝতে পারে। এটা হচ্ছে বড় হলে যেভাবে বুঝবে, ছোটরা এভাবে বুঝে না। সেই ক্ষেত্রে কিন্তু তার যে কেয়ার গিভার আছে, প্যারেন্টস আছে, ওনাদেরকেও বুঝতে হবে যে ওনার বাচ্চার এটা এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং এটার জন্য একটা চিকিৎসা দরকার, বৈজ্ঞানিক চিকিৎসার দরকার। মানে বাবা মায়ের আচরণ বা তাদেরকে জানানোর মাধ্যমে প্যারেন্টিং কাউন্সিলিং, হ্যাঁ, এবং এটা অনেক জরুরি। আমাদের সময় হচ্ছে সর্বশেষ বিরতিতে যাবার, আমরা বিরতির পরে ম্যাডাম ফিরে আসছি। ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম যে কথাটাতে আমরা ছিলাম একটু আগে, প্যারেন্টিং বা যে প্যারেন্টদের মাধ্যমে বাচ্চার পরিবর্তন করা। হ্যাঁ, এখানে অনেক সময় দেখা যায় যে অনেক মা হয়তো স্পেসিফিক ফোবিয়া আছে, উনি কিন্তু ওটা ট্রান্সমিট করে ফেলতে পারেন তার বাচ্চার মধ্যে, যে সে ওই জিনিস এই সামনে যাওয়া যাবে না, কিংবা বজ্রপাত হলো কানে হাত দে, কানে হাত দে, এই বজ্রপাত কিন্তু শোনা যাবে না, কান ফেটে যাবে। আমার ভয়টা আমার বাচ্চা কিন্তু ওই সেম প্রসিডিউরে গেল, কিন্তু তার ডিজিজটা কিন্তু হয়তো ছিল না। এটাকে আমরা অবজারভেশনাল লার্নিং বলি। তার মানে আমার বাচ্চা আমাদেরকে খেয়াল করুক না করুক, ওরা কিন্তু অবজার্ভ করে আমাদেরকে, আমাদের আচরণগুলো, আমাদের কথাগুলো, আমাদের প্যাটার্নগুলো, আমাদের চিন্তা চেতনাগুলোও কিন্তু ওরা ফলো করে, মানে। সুতরাং এটা ছোট দেখে হয়তো অনেক সময় প্রকাশ পায় না, কিন্তু যখন তার ভিতরে আমি একটা জিনিস তৈরি করতে থাকবো, তখন কিন্তু পরবর্তীতে তার এই সিমটম সে ক্যারি করবে। তো ক্যারি করার মানে হচ্ছে, আবার অনেকটা দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ আমার বাচ্চা এখনই ফেইন্ট হয়ে যাবে, এই কেউ ওকে বকা দিও না, এখনই কিন্তু বমি করবে, দেখা গেল সে বাচ্চা তখন ওটা শুরু করে দিল। তো তার মানে বাচ্চাদেরকেও কিন্তু আমরা অনেক সময় আমাদের ভুলের জন্য, আমাদের অসচেতনতা, আমার সমস্যা বা আমার রোগ, আমার ব্যক্তিত্বের জন্য কিন্তু আমি আরেকজনকে সাফার করাতে পারি, মানে তার ভিতরে কিন্তু সেই রোগটা
প্রকোপটা আমি বাড়িয়ে দিতে পারি। এবং তাকে ওই মুহূর্তে যে প্রপার হ্যান্ডেলিং আমি না করতে পারলেও কিন্তু আমার বাচ্চা কিন্তু ওই মুহূর্তে আসলে আরও সিভিয়ার ফর্মে চলে যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল করার দরকার আছে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন বলি যে বাচ্চাকে একেবারে অতিরিক্তভাবে প্রোটেক্ট করেন না, ওকে ফেস করতে দেন, ওকে বুঝান, তখন দেখা যায় যে মা বাবা বাচ্চার যখন সিমটম হয়, অনেক বাচ্চারা এসে আমাদেরকে কমপ্লেইন করে, তখন বকতে থাকে তাকে, হ্যাঁ ইচ্ছা করে এটা মানসিক সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলেছে এটা মানসিক রোগ, এটা আর কোনো কাজ পায় না, এটা কোনো কিছু না, মানে তুমি নিজে নিজে ফাইট করো। কিন্তু ওই মুহূর্তে তাকে বকা না, ওই মুহূর্তে তাকে এমপ্যাথেটিক ওয়েতে তার যে প্রবলেম হচ্ছে সেইটা তার মতন করে বুঝে তাকে আশ্বস্ত করা, কিছু হবে না, তুমি এটা হ্যান্ডেল করতে পারবে। এবং এক্ষেত্রে বুঝানো যে আমি তোমার পাশে আছি, তোমার কষ্টটাকে তুমি ম্যানেজ করো, এটা খুব মারাত্মক কোনো দিকে যাবে না যে যার জন্য তুমি এই মুহূর্তে মারা যাবে বা এটার জন্য তোমার এখন একটা বিরাট ক্ষতি হয়ে যাবে, এটা একটা সাময়িক জিনিস এবং এটা চিকিৎসার মাধ্যমে যে এখান থেকে বের হওয়া যাবে। এই অনেক সময় আমাদের অ্যাটিটিউড কিন্তু অনেক সময় বাচ্চাদের মধ্যে, ইভেন স্কুলেও অনেক বাচ্চা বুলি হয়, বুলির থেকেও কিন্তু তার এংজাইটি তৈরি হতে থাকে। এবং অনেক সময় অনেক টিচারের কাছে বাচ্চারা বা প্যারেন্টসরা যদি যায় হেল্পের কাছে, টিচার এটা অনেক সময় গ্রাহ্য করেন না, হ্যাঁ অনেক বাচ্চা এটা মানে আপনার বাচ্চা বেশি বেশি করে, কিন্তু বুঝতে হবে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ভিন্ন ভিন্ন ধরন, তার মানে সামাজিক সচেতনতাটা খুবই দরকার, অনেক প্রয়োজন, পার্টিকুলারলি শিশু কিশোরদের জন্য তাদের স্কুল, কারণ তার স্কুলিং এবং সে যে সোশ্যাল জায়গায় যায়, খেলার মাঠ, সেখানেও কিন্তু এটা অনেক সময় দরকার। অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা এংজাইটির চোটে, লাজগোটার চোটে একটু খেললো না, অন্য বাচ্চারা কিন্তু অনেক সময় তাকে খেলায় নেয় না, কিংবা সে যখন একসময় বলে যে আমি খেলতে চাই, তখন অন্যরা হাসাহাসি করে, এই তুই তো কিছু পারিস না, তুই তো খেলবি না। এই জিনিসগুলোও কিন্তু শিশু কিশোরদেরকে বোঝাতে হবে, ওরা যাতে নিজেদের সাপোর্ট গ্রুপ নিজেরাই হয়, নিজেরাও যাতে মানসিকভাবে স্ট্রং হয়, আরেকজনকে হেল্প করতে গেলে কিন্তু আমিও স্ট্রং হয়ে যাব। থ্যাংক ইউ ম্যাডাম, আমরা বেশ বিস্তারিতভাবেই জানলাম, আমি আবার আপনার কাছে আসবো। তো আমি ডক্টর রিদওয়ান আপনার কাছে যাচ্ছি যে আমরা যেগুলো অনেকগুলো কথা বললাম, বিভিন্ন সমস্যা বা তাদের উপসর্গ নিয়ে আলোচনা করলাম দুশ্চিন্তাজনিত রোগের, তো আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার কি মনে হয় যে এই ধরনের রোগীরা এই সমস্যাগুলোকে কি মানসিক সমস্যা হিসেবে ট্রিট করে, যেটা ম্যাডাম বলছিলেন যে মানসিক সমস্যাকে কিছুই না এরকমভাবে মানুষ অনেক সময় মনে করে থাকে, সরাসরি কি মানসিক রোগের ডাক্তারদের কাছে যায়? যেটা হচ্ছে আমাদের সমাজে আমরা সবাই জানি যে মানসিক রোগ নিয়ে একটা কুসংস্কার প্রচলিত আছে, একটা স্টিগমা প্রচলিত আছে, এবং যার কারণে আসলে রিসেন্ট একটা গবেষণাতে আমাদের বাংলাদেশের ন্যাশন ওয়াইড একটা সার্ভেতে দেখা গেছে যে আমাদের কিন্তু একটা হিউজ ট্রিটমেন্ট গ্যাপ, অর্থাৎ মানসিক রোগ আছে কিন্তু চিকিৎসা নিচ্ছেন না এই সংখ্যাটা প্রায় 100 জনে 92 জন। হ্যাঁ, তো এই যে হিউজ ট্রিটমেন্ট গ্যাপ, এটার কারণই হচ্ছে এই মানসিক রোগ সম্বন্ধে একটা অস্বীকার করার একটা প্রবণতা, যে আমার এটা রোগ নাই, এটা নিজে নিজে ভালো হয়ে যাবে, এটা এমনি ঠিক হয়ে যাবে, কথা বলি, আমরা কাউন্সেলিং করি। তো এটা যেটা হয় যে আসলে শুরুতেই তো কেউ ডাক্তারের কাছে যায় না, একটা সমস্যা শুরু হলে প্রাথমিকভাবে আপনি অবশ্যই আপনার নিজেকে আপনি সেলফ হেল্প করবেন, আপনি আপনার আশেপাশে সাপোর্ট সিস্টেম থেকে সাপোর্ট নেবেন। কিন্তু যখন আসলে আপনি সেলফ হেল্প করতে পারছেন না, যখন আপনার সাপোর্ট সিস্টেম ফেল করে যাচ্ছে, তখন আপনি অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন, এবং সেটা অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে। তো এই কুসংস্কারের কারণে অনেকে সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে আসতে চান না, তারা দেখা যায় যে অন্যান্য স্পেশালিটি ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্টের কাছে তারা যাচ্ছেন, সেখান থেকে তারা ট্রিটমেন্ট পাচ্ছেন। যদিও তারা ট্রিটমেন্ট পাচ্ছেন, কিন্তু সেটা হয়তো তার রোগ অনুযায়ী যথেষ্ট পরিমাণে হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে কিছু সংখ্যক রোগী, এবং আসলে এখন আমি এটা বলবো রোগীদেরকেও ধন্যবাদ, সচেতনতাটা অনেকখানি বেড়েছে, এখন রোগীরা আসেন সাইকিয়াট্রিস্টের কাছে আসেন, এবং তারা বিজ্ঞানসম্মত চিকিৎসা নিয়ে তারা আল্লাহর ইচ্ছায় ভালো থাকছেন। তেমন একটা হেলদি রেফারেল সিস্টেমও থাকা উচিত, যাতে অন্য স্পেশালিস্টরা এই ধরনের দুশ্চিন্তাজনিত রোগ পেলে যাতে সেটা সাইকিয়াট্রিস্টের কাছে চলে আসে, করে দেন, তাহলে হয়তো একটা রোগী তার জন্য যে অপটিমাম চিকিৎসা সেটা পেতে পারে। ধন্যবাদ ডক্টর রিদওয়ানা। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে এখন তো আমাদের মানসিক স্বাস্থ্যের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের মানসিক স্বাস্থ্য রিলেটেড সার্ভিস দেখতে পাচ্ছেন, 10 বছর পরে আপনাকে প্রশ্ন করি, আপনি 10 বছর পরে আপনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান? আসলে এখন ডক্টর রিদওয়ানা যেটা বলল, আমি ওর সাথে একমত। এখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক অ্যাওয়ারনেস বেড়েছে, অনেক সময় রুগীরাও আসে,
প্যারেন্টসরাও নিয়ে আসে তার বাচ্চাকে, এবং অনেক ফ্যামিলিও কিন্তু একটু সচেতন হয়েছে। তার আগে আরেকটা বলতে হবে যে যখন এই সিমটম তৈরি হয় তখন কিন্তু ঝাড়ফুঁকের জন্য কিন্তু আমরা এখনো দৌড়াই। আমরা এখনো কিন্তু ট্রেডিশনাল হিলার তাদের কাছে যাই, ওঝার কাছে যাই, তারপরে জিন ভূত তাড়িয়ে দিবে তাদের কাছে যাই এরকম, এবং রুকাইয়া বলে যে এখন ফলস, আমরা ভুলভাবে ওগুলোকে ব্যাখ্যা করতে থাকি। তখন আমরা প্রপার জায়গাটায় তখন প্রথমে যাই না। আর রেফারেল সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রফেশনালদের মধ্যে অনেক সময় মানসিক স্বাস্থ্য বিষয়ক যথেষ্ট জ্ঞান থাকে না। যেমন আমার সার্জারির কিন্তু ভালো জ্ঞান নাই, টুকিটাকি MBBS পড়ার জন্য যতটুকুন দরকার অতটুকুন জানি, কিন্তু স্পেশালিস্ট কোনো কিছু কিন্তু আমি পারবো না। তো আমি কিন্তু সেই রুগীটা হ্যান্ডেল করা আমার উচিত না। তো অনেক সময় দেখা যায় যে রুগীরা অনেক ফোর্স করতে থাকে, না আমি আপনাকেই দেখাবো। হ্যাঁ, হয়তো সেই ডাক্তারের প্রতি, সে বিশেষজ্ঞের প্রতি তার একটা আস্থা বিশ্বাস আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তারদের, প্রফেশনালদেরও কিন্তু মানসিক রোগ এবং সমস্যা নিয়ে আমাদেরও কিন্তু আসলে সচেতন হতে হবে, এবং এটার একটা প্রপার ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আছে যে সেটা আমাদেরকে মেনে বুঝে সঠিক জায়গায় সঠিক ব্যক্তির কাছে রেফার করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা কেন অনেকে মনে করে যে সাইকোথেরাপি দেয়, যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, সে ওষুধ দিতে হবে, কিন্তু সে কিন্তু আসলে ডাক্তার না হলে ওষুধ দেওয়ার এখতিয়ার তার নেই। এটা একটা ব্যাপার থাকে। তো সব কিছু নিয়ে আমরা একটু একটু করে হাঁটি হাঁটি পা পায়ে যদিও আগাচ্ছি, কিন্তু আগামী 10 বছর পরে এই আজকের এই প্রেক্ষাপট থেকে আমরা অনেকটাই উত্তরণ ঘটবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি এখন আমাদের দেশে অনেক বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। আমাদের দেশে চাইল্ড সাইকিয়াট্রি, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির কোর্স আছে, আমাদের আছে জেনারেল সাইকিয়াট্রির কোর্স, সেটা MD আছে, FCPS আছে, শর্ট কোর্স আছে। এই সব কিছু নিয়ে আমার বিশেষজ্ঞও আছে, এবং এই যে সাইকোথেরাপির জন্য যে একটা ম্যান পাওয়ার তৈরি করা, আমাদের মেন্টাল প্রফেশনালও অনেক বেড়েছে, এবং সেটা স্কিল্ড বেড়েছে। এবং স্কিলদের সাথে সাথে আমরা কিন্তু যারা মেন্টাল হেলথ প্রফেশনাল তারা কিন্তু তাদেরকে একটু ট্রেন আপ করা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে যাতে আমার মানসিক স্বাস্থ্যের একটা সাপোর্ট আমরা দিতে পারি, উপজেলা পর্যায়ে দিতে পারি, এবং সেখানে এবং আমাদের সরকারও কিন্তু বর্তমানে চেষ্টা করছেন সেই উপজেলা পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেটিংয়েও যাতে আমার এসেনশিয়াল ড্রাগের মধ্যে আমাদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় যেই ওষুধগুলো আমরা ব্যবহার করি একেবারেই জরুরি সেগুলো অ্যাভেলেবল করার জন্য, যাতে সেইখানেও দোরগোড়ায় মানুষজন ট্রিটমেন্ট পেতে পারে, মেডিসিন পেতে পারে। তো এই সব কিছু নিয়ে আমি আশা করি আমাদের যে ট্রিটমেন্ট গ্যাপ 92%, সেখান থেকে আমরা অনেকটাই উত্তরণ ঘটে অন্তত 50%-এর কাছাকাছি আসার চেষ্টা করতে পারি। আসলে চেষ্টা, স্বপ্ন আমাদের অনেক, কিন্তু স্বপ্ন পূরণ কিন্তু একজনের পক্ষে সম্ভব না। আমরা কম্বাইন্ডলি বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ, বিভিন্ন প্রফেশনাল মানুষ, বিশেষ করে মেন্টাল হেলথ প্রফেশনালস আমরা যারা আছি, সবাই কম্বাইন্ডলি এগুলি কিন্তু একটা স্বপ্ন বাস্তবায়নের দিকে যেতে পারে। চোখ খোলা, স্বপ্ন দেখছি, কিন্তু এক্সিকিউশন কিন্তু করতে হবে, এবং সেটা প্রপার জায়গায় ইন্টিগ্রেটেড ওয়েতে, গভর্নমেন্টের হেল্প ছাড়া, সামাজিক হেল্প ছাড়া, আমাদের সাধারণ জনগণ ছাড়া, আমাদের রুগীরা ছাড়া এটা সম্ভব না। সবাইকে আমি চাই যে আমরা ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকা উচিত, কিন্তু অন্তত চেষ্টা করতে পারি আমার পাশের ব্যক্তিটাকেও আমি ভালো রাখার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত জিনিসটা আসলে সুন্দর একটা সুফলতার দিকে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আপনার সঙ্গে সুর মিলিয়ে আমরাও স্বপ্ন দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যকে 10 বছর পরে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় আজকে দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো আমরা আশা করব আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদের চিন্তা জগতে পরিবর্তন আনবে এবং আপনারা সেগুলো থেকে উপকৃত হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।